চারুশিল্পী আব্দুস সাত্তার জাতীয় পুরস্কারের জন্য সংগঠনটি যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি সেজন্য প্রথমেই ডক্টর সুকুমার বড়ুয়া এবং আব্দুস সাত্তার স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ অতিথি আছেন আমার অনুজ প্রতি দেশের বিশিষ্ট চিকিৎসক, ক্যান্সার স্পেশালিস্ট এবং দক্ষ সংগঠক ডাক্তার ফরহাদ হালিম ডোনা। আর সঞ্চালক নতুন করে বলার কিছু নেই, মানে সাংস্কৃতিক জগতের আমি বলবো যে ও একটা উজ্জ্বল তারকা, এই জন্যই বয়স বেশি, অনেক ছোট, কিন্তু আমরা অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিশেষ করে আমরা তো যে দল করি, দল এবং দলের যে সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের সকল পোস্টারের ডিজাইন করা এবং আরও অন্যান্য যে কাজগুলো যেটা একজন আর্টিস্টরা করে সেটা তাকে দিয়ে করা এখন থেকে না, আরও 10-15 বছর আগে থেকে। এবং সে একজন ভালো সংগঠক এবং খুবই উন্নত রুচিশীল একজন ছেলে। আগে ছেলে ছিল, এখন ইউনিভার্সিটির যেহেতু শিক্ষক, আমি এখন ব্যক্তি বলবো, মানুষ বলবো, সেটা সঞ্জয় দেবী। আর এখানে বসে আছেন সমাজের বিভিন্ন স্তর থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা বিশিষ্ট জনেরা, সুধীজন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বলার কিছু নেই, তেমনভাবে দুজন বিশিষ্ট গুণীজন এদেশে চারুশিল্পী আব্দুস সাত্তার, ওনার সাথে আমি বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি। দেখুন, একজন মানুষ কবে 40-45 বছর আগে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং দেশের একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী, সেই চিত্র প্রদর্শনীতে রাষ্ট্রপতি উদ্বোধন করেছেন, তার কাছ থেকে পাওয়া তার যে স্বীকৃতি, এটা তো একটা দিক। আরও নানাভাবে তিনি দেশের একজন খ্যাতিমান চারুশিল্পী এবং চারুশিল্পী ফ্যাকাল্টির অধ্যাপক। কিন্তু তিনি, আমরা পত্রপত্রিকা খুললেই যে নামগুলো পাই বেশি করে, ওনার নামটাও পাই, কিন্তু খুব মানে অল্পভাবে, তেমনভাবে আসে না, তেমনভাবে তাকে হাইলাইট করা হতো না। যারা একটু পেইন্টিং, চিত্রশিল্পের সাথে যারা খোঁজখবর রাখেন তারা আমরা তাকে চিনি, কিন্তু আরও কিছু মানুষ আছে তারা কত বড় শিল্পী বা তারা আরও শক্তিশালী শিল্পী কিনা এটা নিয়ে কোনো বিতর্কে যাব না, কিন্তু আব্দুস সাত্তার, অধ্যাপক আব্দুস সাত্তার তাদের চেয়ে কোনো অংশে কম নয়। আমাদের এখানে মিডিয়া এক ধরনের, মানে তাদের যে ব্লগ প্রীতি, তাদের একটি নির্দিষ্ট, মানে তাদের যে পছন্দের যে, মানে যেটা প্রীতিটা রয়েছে, এই প্রীতির মধ্যে কিছু লোক আপনা আপনি বাদ করে যায় এবং কিছু লোক আপনা আপনি তারা উদ্ভাসিত করা হয়। কিন্তু প্রতিভাকে তো বন্ধ করে রাখা যায় না। প্রচারের দ্বারা প্রতিভা কখনোই সীমাবদ্ধ থাকে না, বন্ধ থাকে না, উদ্ভাসিত হয়। এদেশে একজন গুণী ব্যক্তিকে বিচার করা হয় সে কোন দলের লোক, আবার আরও বিচার করা হয় সে ভারতপন্থী না ভারতপন্থী না, ইত্যাদি নানা বিষয় নিয়ে নানা মানে টার্মিনোলজি ব্যবহার করে বিচার করা হয়। কিন্তু তার গুণ, তার প্রতিভা, তার কন্ট্রিবিউশন, তার মেধা, এগুলো বিবেচনা করে তার সামগ্রিক সত্তাকে উপস্থাপন করার ক্ষেত্রে আমাদের দেশের বিভিন্ন মানে যে প্রচার যন্ত্রগুলো আছে সেই প্রচার যন্ত্রগুলো ঠিকমতো কাজ করে না। এই কারণে
ডক্টর আব্দুল সাত্তারের মতো এত বড় প্রতিভাবান মানুষও আড়ালে চলে যায়। আমি ধন্যবাদ জানাই সঞ্জয় দে রিপন, তার একজন অন্যতম গুণমুগ্ধ ছাত্র। এই সঞ্জয় দে রিপন আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই বঞ্চিত হওয়া গুণী মানুষদেরকে সে ধরে রেখেছে, সে তাদেরকে নিয়ে কাজ করে। আমি ওনার সম্পর্কে অনেক আগে থেকে জানি, অত পরিচয় নেই। ওনার সাথে পরিচিত হয়েছে হয়তো 10 বছর পরে সঞ্জয় দে রিপনের মাধ্যমে। তখন আমি বুঝতে পেরেছি সঞ্জয় দে রিপনরা ছাত্র জীবন থেকে তো তাদের একটা পলিটিক্যাল কনসেপশন ছিল, কিন্তু কনসেপশনের থেকেও যে একটা বড় জায়গা, তারা আমাদের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের যে স্বার্থ সেটাকে সর্বাগ্রে তুলে ধরে। এই সর্বাগ্রে তুলে ধরে বলেই ডক্টর সাত্তার সাহেবের মতো মানুষদেরকে তারা তাদের ছাতা হিসাবে সেই ছায়ার নিচে তারা থাকতে চেষ্টা করেছে। এইভাবে কিন্তু এস এম সুলতান সাহেবের মতো একজন মানুষও আমাদের দেশে প্রচারণায় অনেক সময় থেকে পিছিয়ে রাখা হতো, তিনি পিছনে পড়ে থাকতেন। আরও অনেক, তারাও গুণশিল্পী, আমি বলছি না যে তারা গুণশিল্পী না, কিন্তু তাদের প্রপাগান্ডাটা বেশি হতো, প্রচার বেশি হতো। এস এম সুলতান পশু পাখি নিয়ে কাজ করেন, কোথায় নড়াইলে উনি বসে থাকেন, কিন্তু এইরকম একটা দিগন্ত বিস্তৃত যার প্রতিভার বিচ্ছুরণ, তাকে কিন্তু সঠিকভাবে এই দেশে মূল্যায়ন করা হয়নি। আমরা তার সম্পর্কে যতটুকু বেড়েছে এদের দ্বারা, ডক্টর আব্দুল সাত্তার, সঞ্জয় দে রিপন এবং আরও কিছু মানুষ, যে এই মানুষগুলি ছিলেন সত্যিকার অর্থে জাতিকে প্রতিনিধিত্বকারী। অন্য কোনো দেশের প্রতিভাবান মানুষের প্রতি আমাদের অশ্রদ্ধা আছে তা নয়, কিন্তু তাদের গুণে মুগ্ধ হয়ে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার মতো মানুষ ইনারা নন। আমাদের দেশের এই বড় মাপের শিল্পীরা তারা নন। তারা দেশকে, দেশের ভূগোলকে, দেশের সীমানাকে প্রতিনিধিত্ব করেছেন তাদের যে প্রতিভা, তাদের যে অর্জন এবং তাদের শিল্পকর্মের মাধ্যমে। এটাই হচ্ছে তাদের বড় গুণাবলী। এই ক্ষেত্রে ডক্টর আব্দুল সাত্তারকে যে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, পদক দেওয়া হয়েছে, আমি মনে করি অনেক দেরি হলেও সরকার যথাযথভাবেই এটি বিবেচনা করেছে। এরপরে ডক্টর সুকুমার বড়ুয়া, আমাদের 17 বছরের এক নির্মম কষাঘাত এবং অত্যাচারের মধ্যে জীবন কাটাতে হয়েছে। ঘর থেকে বেরোলে পরে আমরা কারাগারে যাব না, আবার বাসায় ফিরে আসতে পারবো, এই ধরনের অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবন কাটাতে হয়েছে। পার্টি অফিসে বসে থেকে কাজ করতে করতে মনে হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই পুলিশ দ্বারা আক্রান্ত হবে। এই সময় দুর্যোগ, দুর্বিপাক এবং অন্ধকারাচ্ছন্ন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেও কিছু গুণী মানুষ, কিছু বুদ্ধিজীবী আমাদেরকে মাথার ছায়া হয়ে থেকেছে। আমি কখনোই ভুলব না ডক্টর ইমাজউদ্দিন আহমেদ, ওই বৃদ্ধ মানুষটি 3 তলায় কষ্ট করে উঠে উঠে আমাদেরকে সবসময় উৎসাহ দিতেন। আর আরেকজন হচ্ছেন ডক্টর সুকুমার বড়ুয়া। দিনের পর দিন পার্টি অফিসে এসে তিনি বসে থাকতেন, কথা বলতেন। এমনকি অনেক সময় যখন প্রেস ব্রিফিং করতাম তখন স্যারকে ডেকে নিতাম, স্যার এসে বসে। ওই সময় অনেক লোক, আমি বলতে দ্বিধা নয়, অনেক নেতারাও পল্টন অফিসে এসে বসতে একটু ভয় পেত যে কখন বেরিয়ে যাওয়ার সময় পুলিশ না ধরে বা ভিতরে ঢোকার সময় পুলিশ ধরে। কিন্তু ডক্টর সুকুমার বড়ুয়া, এনারা ভয় পাননি, বুক চিতিয়ে তারা এসেছেন এবং যতটুকু ওনার দায়িত্ব পালন করার সেটা করে গেছেন, আমাদেরকে উৎসাহিত করেছে। এটা হচ্ছে তার সাহস এবং নৈতিকতার একটা দিক। তার পাণ্ডিত্য সম্পর্কে আমার মতো ক্ষুদ্র মানুষ কি বা বলার আছে। উনি কিছু বই আমাকে দিতেন, ওনার লেখা বই, বৌদ্ধ ধর্মের উপর, বৌদ্ধ ইতিহাসের উপর, পালি ভাষার উপর অসংখ্য বই। এগুলো সবগুলো যে একবার পড়ে ফেলতে পেরেছি সেটি বলবো না, তবে কয়েক পাতা পড়ার পরই মনে হয়েছে
এক অনন্য সাধারণ পণ্ডিত মানুষ ডক্টর সুকুমার বড়ুয়া। রাষ্ট্র যে বিবেচনা করেছেন স্বাধীনতা পুরস্কার দেওয়া, এটি যথার্থ বিবেচনা করেছেন। এই মানুষগুলিকে আড়াল করে রাখা হয়েছিল। এই মানুষগুলিকে তারা যে সমাজে একটা বিরাট অবদান রাখছেন, তার প্রতিষ্ঠানে গবেষণা এবং ছাত্রদেরকে পড়িয়েছেন আন্তরিকতা দিয়ে এবং নিজের হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে। রাস্তা ঘাটে যেখানে দেখাবো বাবা এবং সোনা বলে যেভাবে মাথায় হাত বুলিয়ে দেন, এই শিক্ষক তার পাওয়া যায় না। শিক্ষকরা অনেকটা পেশাদারি পর্যায়ে চলে গেছে, কিন্তু শিক্ষকদের যে মূল বিষয়টা পাঠদান করা এবং শিক্ষার্থীদেরকে তাদেরকে স্নেহ ভালোবাসা এবং ধমক দিয়ে তাদেরকে সঠিক পথ দেখানো, এই শিক্ষক আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু যারা এখনো টিকে রয়েছেন তাদের মধ্যে ডক্টর সুকুমার বড়ুয়া এবং ডক্টর আব্দুল সাত্তারদের মতো মানুষ। এটা হচ্ছে তাদের আরেকটি দিক, তাদের নিজস্ব কৃতকর্ম, তাদের নিজস্ব যে অর্জন, তাদের নিজস্ব যে লেখাপড়ার মধ্যে দিয়ে যেটা যারা দিয়েছেন, এটা একটা দিক। কিন্তু শিক্ষক হিসেবেও যে তারা ছাত্র বৎসল, এটি তারা প্রমাণ করেছেন। কারণ ওই দুর্যোগময় মুহূর্তেও আমি দেখেছি যে এই শিল্পকর্ম নিয়ে যে অনুষ্ঠানগুলো সঞ্জয় করত বা যে কি বলে প্রদর্শনীগুলি করত, সেখানে সাত্তার সাহেবের মতো একজন প্রবীণ মানুষ তিনি এসে সেখানে থাকতেন। এমনকি আমরা বুঝতে চেষ্টা করতাম, তাকে দিয়ে প্রশ্ন করি যে স্যার এটার মানে কি, এই পেইন্টিংয়ে কি বলতে চাচ্ছে, তিনি ওটা বলতেন। তো আমি মনে করি যে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেছেন এবং এই যে পালনের যে জায়গাটা, আমরা সেই ফ্যাসিস্ট আমলে দেখেছি ডিপটি সেক্রেটারির বাবা কোন গ্রামের মধ্যে থেকে দুই একটা কি বলে যে কবিতা কি লিখেছেন না লিখেছেন সেটা কোনো মানেরই না, তাকে দিয়ে দেওয়া হলো 21 পদক কি স্বাধীনতা পদক শুনছি, হ্যাঁ 21 পদক দেওয়া হয়েছে। আমরা তো দেখেছি যাদের কোনো ন্যূনতম, আর ভাই যিনি কবি, যিনি লেখক, যিনি শিল্পকর্মের মধ্যে নিজেকে নিবেদিত রেখেছেন, তাকে তো আপনি যতই পুরস্কার দেন আর যতই তার অ্যাডভার্টাইজ করুন এবং টেলিভিশনে আর পত্রপত্রিকায় প্রচার দেন না কেন, যারা পাঠক, যারা চিত্রকর্ম বোঝে, তারা ছুটে যাবে তার দিকে। এস এম সুলতান সেই নড়াইলের কোথায় গ্রামের মধ্যে পড়ে থাকতেন, কিন্তু যারা কিছুটা বোদ্ধা তারা ছুটে যেতেন, তার সান্নিধ্য পেতে চেষ্টা করতেন। নজরুলকে তো কবি বলে স্বীকারই করতে চাননি অনেক নাগরিক কবিরা, বলে উঁচু গলার কবি, বড় বড় কথার কবি। কিন্তু আজকে রবীন্দ্রনাথের পরেই নজরুলের নামটা উচ্চারিত। তার অসাধারণ তার প্রতিভায়, তার বিরুদ্ধে এক ধরনের প্রচারকে দিয়ে আড়াল করার যে চেষ্টা হয়েছে, ওটা টিকে নেই। বাংলার দুইজন প্রধান কবি বললেই রবীন্দ্রনাথ, তারপরে নজরুল। তো সুতরাং আড়াল করা যায় না, যেটা সত্য সেটা উদ্ভাসিত হবে। আমি আজকে আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই তো আমাদের জ্বালানি সংকট, এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। যদি বিএনপি সরকারের কোনো ধরনের ব্যর্থতার কারণে যদি এটা হতো, তাহলে এক কথা ছিল। যারা লাইনে দাঁড়িয়েছেন 5 ঘন্টা 6 ঘন্টা